আসসালামু আলাইকুম। আজকের এসএসসি ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটা চ্যাপ্টার পড়বো যেটা সাধারণত স্কুলে পড়ানো হয় না, কোচিংয়েও পড়ানো হয় না, বাট আমি খুব ইন্টারেস্ট নিয়ে চ্যাপ্টারটা পড়াবো, কারণ এই চ্যাপ্টারটা আমার সাবজেক্টের সাথে কানেক্টেড, অর্থাৎ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে। তো এই চ্যাপ্টারটার নাম হলো জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, যেটা বেসিক্যালি বায়োমেডিক্যাল ফিজিক্স বা বায়োফিজিক্স নিয়ে পড়াশোনা করা হচ্ছে চ্যাপ্টারটাতে, যেখানে বেশ কিছু রোগ নির্ণয়ের টেকনিক নিয়ে আলোচনা হবে। এবং আমি নিজে যেহেতু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি, তো এই যেই টেকনিকগুলো নিয়ে কথা হবে সেগুলো নিয়ে আমার একটু ডেপথ ধারণা আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। বাই দ্য ওয়ে, যদি তোমার ক্লাসটা ভালো লাগে, এরকম আরও ক্লাস করতে চাও, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করে এই কোর্সে এনরোল করে ফেলতে পারো। ওকে, আচ্ছা, তো আমরা সরাসরি ক্লাসে চলে গেলাম। তো প্রথমে হলো জীব পদার্থবিজ্ঞানের ভিত্তি। জীব পদার্থবিজ্ঞান বলতে বায়োফিজিক্স। তো বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে বায়োফিজিক্স একটা প্রায় নতুন একটা শাখা, কারণ ইন রিসেন্ট ইয়ার্স বলতে এমন না যে লাস্ট 5-6 বছরে, 50-60 বছরের মধ্যে এই জিনিসটা অনেক বেশি ডেভেলপ হয়েছে। আমাদের দেশে এটা কোয়াইট নিউ। রিসেন্টলি বুয়েটে এটার 2015 সালে মাত্র বুয়েটে এটার ডিপার্টমেন্ট খুলছে, অর্থাৎ আমাদের দেশের ক্ষেত্রে এটা নিউ, বাট বাইরের দেশে এটা নিয়ে অনেক বেশি কাজ হয়েছে এবং এটা বর্তমানে সবচেয়ে ক্রিম সাবজেক্টগুলোর মধ্যে একটা। কেন? কারণ এতদিন মানুষজন পরিবেশ নিয়ে পড়াশোনা করছে, পদার্থ নিয়ে পড়াশোনা করছে, বাট অ্যাট দিস পয়েন্ট মানুষ চেষ্টা করতেছে এই পদার্থবিজ্ঞানের জ্ঞানটাকে আমাদের হিউম্যান বডির সাথে, এই বায়োলজিক্যাল সিস্টেমসের সাথে কিভাবে কানেক্ট করা যায়, এবং পদার্থবিজ্ঞানের জ্ঞানগুলোকে ব্যবহার করে কিভাবে আমাদের মানব শরীরকে আর একটু বেটার করা যায়, রোগ নির্ণয় করা যায়, রোগ নিরাময় করা হয়। সেইটাই বায়োমেডিক্যাল ফিজিক্সের ভিত্তি। ঠিক আছে, আচ্ছা, টেম্পারেচার একটু কমায় দেই, কারণ এইটুক এসিতে আমার কিছু হইতেছে না। আচ্ছা, এইটা গেল আমাদের বায়োফিজিক্সের ভিত্তি। এরপরে চলে আসলো জগদীশচন্দ্র বসুর কথা। আমাদের বাংলার একজন বিখ্যাত বিজ্ঞানী, যারকে আমরা সবাই চিনি একটা আবিষ্কারের জন্য, যে উনি হলো গাছের যে প্রাণ আছে সেখানে উনি হলো এই আবিষ্কারটা করছে। বাট উনার আরও বেশ কয়েকটা আবিষ্কার আছে যেগুলো সাধারণত পশ্চিমারা এটার ক্রেডিটটা নিয়ে নেয়। সেটা হলো যে উনি 1895 সালে প্রথমবারের মতো বেতারে দূরবর্তী স্থানে রেডিও সংকেত পাঠিয়ে দেখান এবং মাইক্রোওয়েভ গবেষণা করছে। অর্থাৎ উনি কিন্তু প্রথম এক স্থান থেকে অনেক দূরের স্থানে রেডিও ওয়েভ পাঠাইছে, কাইন্ড অফ রেডিওর আবিষ্কার। বাট পরবর্তীতে গুগলিও মার্কিনি যে আছে, ও হলো এটা আরেকটু বেটার করে এটার পেটেন্ট নিয়ে ফেলছে, যার কারণে তার নামে হয়ে গেছে যে সে রেডিওর আবিষ্কারক। এর পরবর্তীতে উনি অর্ধপরিবাহী জাংশন ব্যবহার করছে হলো রেডিওতে সিগন্যাল শনাক্ত করার জন্য। এর পরবর্তীতে আরও আছে যে পেটেন্ট করে উনি যাতে বাণিজ্যিক সুবিধা কেউ না নিতে পারে, এটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিল উনি এটাকে চাইনি যে না আমার জন্য শুধু থাকবে, উনি চাইছে যে না, গোটা পৃথিবী রেডিও সংকেত ইউজ করে আমাদের এই যে কারেন্ট টেকনোলজি, তুমি যে আমার ভিডিও দেখতেছো, এগুলার পিছনের অনেক পুরাতন টেকনোলজি, এগুলো আপগ্রেড হইতে হইতে কিন্তু এটা আসছে। তো উনি চাইছে যে এটা সবার জন্য ইউজ হোক, আমি এটা নিজের করে না রাখি সবার জন্য উন্মুক্ত করে দিলাম, যার কারণে উনি কিন্তু ক্রেডিটটা পায় নাই, বাট সবার জন্য কিন্তু উনি এটা উন্মুক্ত করে দিছিল। এরপরে উনি হলো ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং IEEE, তাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করেন। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবা, তোমাদের প্রত্যেকের ভার্সিটিতে IEEE অর্গানাইজেশন, যার বিশেষ করে CCC এবং BME তিনটা ডিপার্টমেন্ট সাধারণত IEEE মেম্বার হয়। তো IEEE হলো ইঞ্জিনিয়ারদের একটা অনেক বড় অর্গানাইজেশন, বিশেষ করে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা অর্গানাইজেশন। সো তারা তাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে আখ্যায়িত করছে। এরপর শহীদ উদ্ভিদ শারীরতত্ত্বের উপর অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন। এর মধ্যে তিনি উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার ক্লেমফোক্স্যাক আবিষ্কার করেন। আমি এটার উচ্চারণ জানি না, বা এটা তোমাদের পরীক্ষার MCQতে আসতে পারে যে উদ্ভিদের বৃদ্ধি কিভাবে রেকর্ড করা হয়, কোন যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, এরপরে উদ্ভিদ কিভাবে বিভিন্ন উদ্দীপকের সারা দেয়, গাছটা নড়াইলে কি হয়, আলো আসলে কি হয়, এগুলোর উপর উনি হলো গবেষণা করছে। এবং 1917 সালে উনি উদ্ভিদ শারীরতত্ত্বের নিয়ে গবেষণা করার জন্য কলকাতায় বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেন এবং জগদীশচন্দ্র বসুর বাংলা লেখা রচনাবলী অব্যক্ত নামে গ্রন্থে সংকলিত করেছেন। তার উল্লেখযোগ্য একটি গ্রন্থ হচ্ছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। তো এই টোটাল আলোচনাতে জগদীশচন্দ্র বসুর জন্ম মৃত্যুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে উনি কী কী করছে, ওনার বইগুলোর নাম কি, ওনার আবিষ্কারগুলো কি, ওনার যন্ত্রগুলো কি, এগুলো ভালো মতো পড়বা, এগুলো MCQতে আসে। সাধারণত এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসার সম্ভাবনা কম, এবং সৃজনশীল আসলেও আমরা সাধারণত এটা অ্যান্সার করি না, আনলেস যারা একান্ত পাস মার্ক তুলতে চায়। তো সেক্ষেত্রে সাজেশন দিব যে যেগুলো আমি দাগায় দিচ্ছি সেগুলো একটু ভালো মতো বাসায় পড়বা। ওকে, আচ্ছা, পরবর্তী
পার্টটাতে যাই যে মানবদেহ এবং যন্ত্র। সো এই জায়গায় আমরা বেসিক্যালি যে আলোচনাটা বইয়ের মধ্যে আছে সেটা হলো মানবদেহ যে একটা যন্ত্র সেটার জিনিসটা আমাদেরকে বোঝানো হয়েছে। তো তোমরা যখন ফোনে কথা বলো, ফোনটা কানের মধ্যে নিলে ফোনটা কিন্তু যখন কল করি তখন রিসেন্টলি কিন্তু ফোনের স্ক্রিন অফ হয়ে যায়। অনেক সময় অ্যাডাপটিভ ব্রাইটনেস থাকে, যে বেশি আলো পড়লে ফোনের স্ক্রিনের ব্রাইটনেস কমে যাচ্ছে, বাট তোমার বডিতে দেখো টেম্পারেচার বাড়ে গেলে তুমি ঘামে যাও, যখন তুমি বেশি আলো পড়ে চোখ ছোট করে ফেলো, তোমার বডিতে যখন বেশি পানি হয়ে যায় বৃক্ক তখন সেগুলোকে ইউরিনের মাধ্যমে বের করে দেয়, তোমার একটা হজম সিস্টেম আছে, তুমি বডিকে খাবার দাও, সেখান থেকে তুমি শক্তি পাও। সো হিউম্যান বডি, তুমি যদি আমাকে বলো যে এই মহাবিশ্বের সবচেয়ে কমপ্লেক্স মেশিন কি, দ্য মোস্ট কমপ্লেক্স অ্যান্ড দ্য মোস্ট অ্যাডভান্সড মেশিন হইল আমাদের হিউম্যান বডি। এবং এটাকে তুমি বৈজ্ঞানিক সূত্র যত কিছু দিয়ে যত ব্যাখ্যা করার চেষ্টা করো, আজ পর্যন্ত এখন যখন ভিডিওটা বানাচ্ছি এখনও হয়তো বা কোনো একজন বিজ্ঞানী হিউম্যান বডি নিয়ে নতুন কিছু একটা আবিষ্কার করছে, এটা সেই এতটা কমপ্লেক্স এবং এটা মহান আল্লাহ তাআলার সৃষ্টি, এই জন্য আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়। তো এইখানে মানবদেহ এবং যন্ত্র নিয়ে বোঝানো হয়েছে যে মানবদেহ যেমন অন্যান্য যন্ত্র বিভিন্ন স্টিমিউলির উপর বা বিভিন্ন উদ্দীপকের উপর কাজ করে, ঠিক তেমনি মানবদেহের এক্স্যাক্ট একটা সিস্টেম আছে। মানবদেহের সিস্টেমগুলো বরঞ্চ আরও ডেভেলপ। অন্য যন্ত্র নিজের ক্ষতি ঠিক করতে পারে না, যে কোনো একটা যন্ত্র কোনো একটা বেয়ারিং ভাঙ গেলে সে নিজে ঠিক করতে পারে না, বাট তোমার আমার শরীরের চামড়া প্রতিদিন হাজার হাজার কোষ মারা যায়, হাজার হাজার কোষ গঠিত হয়, একটা হাড্ডি ভাঙলে জোড়া লাগে, কোনো জায়গায় কাটে গেলে সেটা জোড়া লাগে। সো এই কথাগুলো এখানে আরেকটু বিস্তারিত আকারে আমি তোমাকে বললাম। এর পরবর্তীতে আসলো আমাদের রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি কথা হবে। এবং রোগ নির্ণয়ের যন্ত্রপাতির আধুনিকতার শুরুটা হয়েছিল হলো এক্স রে আবিষ্কারের মাধ্যমে। তো এক্স রে কে আবিষ্কার করছে? বিজ্ঞানী রন্টজেন। এখানে হলো বিজ্ঞানী উইলহেম রন্টজেন, কত সালে আবিষ্কার করছে দরকার নাই, বাট উনি এক্স রে আবিষ্কার করছে। এবং আমাদের প্রথম যে এক্স রেটা হয়েছিল সেটা তোমরা বিভিন্ন ইন্টারনেটে দেখতে পাবা, যে উনার ওয়াইফের হাতের একটা এক্স রে হয়েছিল, উনার ওয়াইফের হাতের কঙ্কালটা দেখা যায় এবং ওইখানে একটা আংটি যে আছে ওটাও দেখা যায়। সো ওটা ছিল পৃথিবীর প্রথম এক্স রে। তো এক্স রে আসলে কি? এক্স রে হলো এক টাইপের রশ্মি। তো এক্স রে কীভাবে তৈরি হয় জানো? এই চিত্রটার দিকে একটু তাকাও, আমি তোমাকে বলি যে এইখানে আমাদের একটা টাংস্টেনের কয়েল থাকে, যেটাকে আমরা বলি ক্যাথোড, এবং এটার সাথে আমি অনেক উচ্চ ভোল্টেজ দেই। ধরো ভোল্টেজগুলোর পরিমাণ এখানে সাধারণত দেওয়া নাই, বাট অনেক উচ্চ পরিমাণে ভোল্টেজ দেওয়া হয়, অনেক বেশি, ধরো 10,000 ভোল্টেজ, 20,000 ভোল্টেজ। সো অনেক উচ্চ যখন ভোল্টেজ আমি দিব, এই টাংস্টেন তো একটা পদার্থ, তার মধ্যে অবশ্যই ইলেকট্রন আছে, তাই না? সো টাংস্টেনের ইলেকট্রনগুলা এই উচ্চ ভোল্টেজের কারণে অনেক জোরে গতিপ্রাপ্ত হয়, এবং গতিপ্রাপ্ত হয়ে অপোজিট সাইডে আরেকটা অ্যানোড থাকে। অ্যানোড থাকে এমন একটা পদার্থের যেখানে ইলেকট্রন হিট করলে ওখান থেকে একটা রে নির্গত হয়। তো কথা হলো ভাইয়া, ইলেকট্রন তো মাইনাস, তার মানে এই অ্যানোডটার মধ্যেও কিন্তু একটা চার্জ দেওয়া হয় যাতে ও প্লাস হয়। তো যখন ইলেকট্রন অনেক বেশি ভোল্টেজের কারণে এই টাংস্টেন পরমাণু থেকে বাইরে বের হয়ে আসছে, এবং এইখানে তুমি আলাদা একটা চার্জ দিয়ে দিছো, ইলেকট্রনের ঠিক বিপরীত চার্জ, প্লাস চার্জ দিয়ে দিছো, ও তখন অনেক জোরে যায়, এই অ্যানোডের মধ্যে অনেক জোরে আঘাত করে। সো ফলশ্রুতিতে কিছুটা শক্তি নির্গত হয়ে এক্স রে নির্গত হয়। এবং এক্স রের স্পেশালিটি হলো এক্স রে অনেকগুলা বাধা অতিক্রম করতে পারে। যেমন আমরা যে আলোর আন্দারে ক্লাসটা নিচ্ছি, এই আলোগুলাও একটা রশ্মি, কিন্তু এই আলোগুলার রশ্মির যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য, যেগুলো তোমরা সামনের ক্লাসে শিখবা, ওয়েভলেংথ, এই ওয়েভলেংথটা একটু বড়, যার কারণে তাদের ভেদন ক্ষমতা অনেক সীমিত। অর্থাৎ আলো আমি যখন চোখটা ঢাকে দিচ্ছি, এই আবার চোখের ভিতরে আসে আর পড়তে পারতেছে না, বাট এক্স রের ভেদন ক্ষমতা অনেক বেশি, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক ছোট। তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট, রশ্মিটা তত পাওয়ারফুল। তো এক্স রে একটা পাওয়ারফুল রশ্মি। ও যেটা করে, ও আমাদের চামড়া, ত্বক, হাড্ডি সব কিছু ভেদ করে যাইতে পারে, ঠিক আছে? তো যখন এই জায়গায় ধরো তোমার হাড্ডি হাত আছে, এটার উপর আমি এক্স রে আনে ফেলাচ্ছি, তো ও তখন টোটালটা ভেদ করে যাচ্ছে। বাট একটা জিনিস বুঝো, যে তোমার শরীরের চামড়া যতটুকু না ভেদনযোগ্য, অবশ্যই হাড্ডি একটা শক্ত জিনিস, তাই না? তো হাড্ডি কিন্তু অত বেশি ভেদ করতে পারে না, যার কারণে এক্স রে যে ফিল্মটা, তোমরা যারা প্রত্যেকে এক্স রে করাইছো, ধরো তুমি লাংয়ের এক্স রে করাবা, তোমার ফুসফুসের, তো এক্স রের যেগুলো হলো বডির ঘন ঘন মাসেল বা ঘন কোনো টিস্যু বা হাড্ডি, এগুলো কিন্তু আলাদা একটা কালারের হয়, যেগুলোতে কোনো বাধা নাই, ফাঁকা থাকে, সেগুলো কালো কালারের হয়। তো যেখানে ও কোনো বাধা পাবে না, ওই ফিল্মটা টোটাল কালো থাকবে, যেখানে সে বাধা পাবে সেখানে সে সাদা দেখতে পাবে। সো মেইনলি এক্স রে হলো আমার এই স্ক্রিনের অপোজিটে আরেকটা
পাতরা খেতে যেখানে আমার ফিল্মটা থাকে, ও যায় এই টোটালটা ভেদ করে ওখানে যায় হিট করে, ফলশ্রুতিতে ফিল্মটাতে এইটার একটা প্রতিচ্ছবি তৈরি হয়। তো আমার ডাক্তাররা তখন এই প্রতিচ্ছবিটা দেখে বুঝতে পারে যে এইখানে একটা ভাঙ্গা হাড্ডি আছে, হাড্ডিটা সরে গেছে, মাথাটা এখানে দেখা যাচ্ছে, এখানে একটা টিউমার আছে, এই জায়গাটা সাদা হয়ে আছে, কালো হওয়ার কথা ছিল। তো এইভাবে এক্স রে দিয়ে আমাদের রোগটা নির্ণয় করা হয়। ঠিক আছে, এক্স রে আর কিছুই না, একটা অনেক পাওয়ারফুল রশ্মি। তো এর পরবর্তী পার্টে কি আলোচনা আছে যে এক্স রে দিয়ে কি করা হয়। এই যে দেখো যে হাড্ডিতে সে বেশি বাধার সম্মুখীন হয়েছে, এই জন্য হাড্ডিটা সাদা হাতের, কিন্তু এই যে এগুলো হলো হাতের গোস্তগুলা, এখানে সে খুব একটা বাধার সম্মুখীন হয়, এই জন্য সে কালো। এবং এই এক্স রে দিয়েই কিন্তু আমাদের বিভিন্ন কাজ করা হয়, যেমন সেটা হলো যে স্থানচ্যুত হাড্ডি ভাঙে গেছে, সরে গেছে, ফাটে গেছে, এটা এক্স রে দিয়ে বোঝা যাবে খুব স্বাভাবিকভাবে। দাঁতের ক্যাভিটি চেক আপ করা হয়, পেটের এক্স রে করে অন্ত্রের প্রতিবন্ধকতা ব্যবহার করা হয়, এক্স রে দিয়ে পিত্তথলি এবং কিডনির পাথরের অস্তিত্ব। সো যেখানে পাথর আছে অবভিয়াসলি এটা কিডনির অন্যান্য জায়গার চেয়ে অবশ্যই শক্ত করে একটা সাদা এরকম গোলের মতো দেখা যাবে, এটা দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো। এর পরবর্তীতে বুকের এক্স রে করে ফুসফুসের বিভিন্ন রোগ, যক্ষা, নিউমোনিয়া, টিউমার, ক্যান্সার, এগুলো আইডেন্টিফাই করা হয়। এর পরবর্তীতে এক্স রে ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে এবং এটা কিন্তু রেডিওথেরাপিতে ইউজ হয়। তো এক্স রে যেহেতু একটা অনেক পাওয়ারফুল রশ্মি, ও যখন আমার এই জন্য কিন্তু এক্স রে কিন্তু আবার মেটালের ভিতর দিয়ে যাইতে পারে না। এই জন্য দেখবা যে অনেক সময় তোমাকে এক্স রে করতে গেলে বলে যে আপনার বেল্ট, হাতের আংটি, ঘড়িগুলা খুলে আসেন, কেন বলে? কারণ যাতে ওই মেটালটা এক্স রে বাধা না দিতে পারে। কিন্তু আমার বডির অনেক কোষকে কিন্তু এক্স রে ক্ষতিগ্রস্ত করতে পারে, এই জন্য কিন্তু বারবার এক্স রে করা সাজেস্ট করে না, কারণ এক্স রে বডির কোষকেও ক্ষতি করতে পারে। সো ওর কিন্তু কোষ ভাঙে ফেলারও একটা ক্ষমতা আছে, যেটা ক্যান্সার কোষ ধ্বংসতে কাজে লাগে, যেটা আমরা সামনে পড়বো, আমি তোমাকে বুঝাবো ক্যান্সার কোষ কি। বাট এখন জাস্ট এটা জানা রাখো, সে এক্স রে কি 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 কাজ করে, এগুলাই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। এরপরে আসে গেলাম হলো আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি কি? আলট্রা নামের মধ্যে আছে আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি মানে হলো আমি শব্দ দিয়ে আমি কোনো একটা জায়গার ইমেজ বের করার চেষ্টা করব। আলট্রাসোনোগ্রাফি অনেক প্রকার হইতে পারে, 2D হইতে পারে, 3D হইতে পারে। যেমন আমাদের প্রত্যেকে যখন আমরা পেটে আসছে, আমাদের মায়েরা যখন আলট্রাসোনোগ্রাফি করছে, এটা হলো পেটের একটা বাচ্চার আলট্রাসোনোগ্রাফি। তুমি দেখেই বুঝতে পারতেছো যে এটা হলো 2 ডাইমেনশনাল একটা ইমেজ। বাট এইখানে দেখো যেগুলো আধুনিক আলট্রাসোনোগ্রাফি, ওগুলা 3D আলট্রাসোনোগ্রাফি। অনেক সামনে ফিউচারে জানতে পারবা ডপলার আলট্রাসোনোগ্রাফি সম্বন্ধে, যেখানে লিটারালি বাচ্চার একদম টোটাল হাত পা আকার সব কিছু, শিরা উপশিরা সব কিছু বডির ভিতরে দেখা যায়, একদম 3D ইমেজ আসে, আমাদের রিয়েল লাইফ যে ইমেজ আছে ওগুলার মতো। অনেক সময় কালার ডপলার করা হয়, যেখানে কালার ইমেজ চলে আসে। তো আধুনিক বিজ্ঞান অনেক আপগ্রেড হয়েছে, বাট আলট্রাসোনোগ্রাফির যে মূল ধারণাটা সেটা সেম আছে। সেটা কি? যে আলট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে একটা খুব উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয় এবং এই কম্পাঙ্কটা 1 থেকে 10 মেগাহার্টসের হয়। তো আলট্রাসোনোগ্রাফি কিভাবে কাজ করে আমি তোমাকে বুঝাই। আলট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে তুমি যারা আলট্রাসোনোগ্রাফি করছো, তোমরা দেখবে যে এরকম একটা মেশিনের মাথায় একটা জেল লাগাই দিয়ে তোমার বডির সাথে হলো ও নাড়ানাড়ি করে, এখানে নড়ানড়ি করে। তো নড়ানড়ি কেন করতেছে? এই জিনিসটাই কি? এই জিনিসটার নাম হলো ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার কি করে? ট্রান্সডিউসার যেটা করে যে ও একটা উচ্চ কম্পাঙ্কের শব্দ 1 থেকে 10 মেগাহার্টসের শব্দ তোমার শরীরের ভিতরে পাঠাইলো। ধরো এইটা হলো সেই বাচ্চাটা, পেটের মধ্যে যে বাচ্চাটা। সো বাচ্চাটা অবশ্যই একটা শক্ত জিনিস এবং তার গায়ের মধ্যেও কিছু শব্দ, তো একটা হলো তরঙ্গ, তাই না? তো শব্দের কম্পনটাও শরীরে বাধা পায়, অবশ্যই প্রতিফলিত হবে, শব্দের প্রতিধ্বনি তো আমরা জানি। তো ঠিক তেমন এখানে উচ্চ কম্পাঙ্কের শব্দের একটা প্রতিধ্বনি হয়ে এখানে ব্যাক আসতেছে, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, যেটা যত ডেপথে তার প্রতিধ্বনিটা তার আরেকটু লেটে যাবে, আবার যেটা যত শক্ত সারফেস সেখান থেকে আরো দ্রুত প্রতিধ্বনি হবে। তো ট্রান্সডিউসার একটা সাউন্ড ওয়েভ পাঠায় আর একটা সাউন্ড ওয়েভ রিসিভ করে, এবং এই রিসিভ করা সাউন্ড ওয়েভগুলোকেই তারা কম্পিউটার প্রসেসিং দিয়ে ফাইনালি একটা ইমেজ আকারে দেয়। সো এখানে আমি একটা শব্দের প্রতিধ্বনি ইউজ করে আমার বডির ভিতরের কি অবস্থা সেটার একটা ইমেজ ক্রিয়েট করতেছি। এগুলা আধুনিককালে ইউজ হয়, পুরাতন যে 2D ইমেজিংগুলো, এবং আধুনিককালে 3Dগুলো ইউজ করা হয়। এবং ডে বাই ডে যত যাচ্ছে আমাদের ট্রান্সডিউসার তত ইমপ্রুভ হয়েছে, তত আমাদের প্রসেসিংটা ইমপ্রুভ হয়েছে, এবং যার ফলশ্রুতিতে আমাদের রোগ নির্ণয় বা আমার বডির ভিতরে কি আছে সেটা নির্ণয় করা ইজি হয়েছে। যেমন একটা ভালো উদাহরণ হইতে পারে, এখানে বাচ্চার জায়গায় তুমি একটা টিউমার দিয়ে দাও। সো আমরা অলরেডি হিউম্যান বডির অনেক কিছু আলট্রাসোনোগ্রাফি করে জানি যে আমার পেটের ভিতরের বা লিভারটা এরকম দেখতে হওয়ার কথা, বাট যখন আমি লিভারে আলট্রাসোনোগ্রাফি করলাম, আমি লিভারের মধ্যে দেখতে পাইলাম এই জায়গায় এরকম একটা সাদা স্পট হয়ে আছে, বা এই জায়গায় আমি একটা উঁচা
প্রবৃদ্ধ অংশ দেখতে পাচ্ছি তখন আমি বুঝতে পারতেছি যে এই জায়গার আলট্রাসোনোগ্রাফিটা ডিফারেন্ট আছে, তার মানে এখানে কিছু একটা আছে। এইভাবে আলট্রাসোনোগ্রাফি ইউজ করে ডাক্তারেরা কিন্তু বিভিন্ন প্রকার রোগ নির্ণয় করে, ঠিক আছে। এবং উনি এখানে যেই জেলটা দেয়, জেলটা কেন দেয় জানো? জেলটা যাতে দেয় যে এই জেলটা যে সাউন্ড ওয়েভটা তোমার চামড়ার ভিতর দিয়ে বডির ভিতরে যাবে, এই জেলটা এই সাউন্ড ওয়েভটাকে প্রপাগেট করতে, এই সিগন্যালটাকে প্রপাগেট করতে হেল্প করে। প্রপাগেট করতে মানে চালনা করতে আর কি হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আলট্রাসোনোগ্রাফির কাজগুলা কি কি? খুব বেসিক ব্যাপার। আলট্রাসোনোগ্রাফির সবচেয়ে বেশি কাজ কি হয়? যে প্রেগনেন্সি নির্ণয় করা, স্ত্রী রোগ নির্ণয় করা, যে মেয়েদের ওভারি, ইউটেরাস, এগুলো আলট্রাসোনোগ্রাফি করে বিভিন্ন প্রকার অস্বাভাবিক অবস্থান এভরিথিং দেখা হয়। এর পরবর্তী আলট্রাসোনোগ্রাফি দিয়ে কি জরায়ুর টিউমার এবং অন্যান্য পেলভিক মাস, পেলভিক অঞ্চল হলো এইটা, সো এইটার মধ্যে কি প্রকার কোনো টিউমার বা অন্য কিছু হইলো কিনা এগুলো আইডেন্টিফাই করা হয়। আলট্রাসোনোগ্রাফি পিত্তপাথর, হৃদযন্ত্রের টিউমার কোষ বের করার জন্য কিন্তু আলট্রাসোনোগ্রাফি ইউজ করে। তোমার পিত্তথলিতে একটা পাথর এসে অবভিয়াসলি ওখানে আলট্রাসোনোগ্রাফি করলে একটা ডিফারেন্ট সিগন্যাল আমি পাবো, ডিফারেন্ট একটা ইমেজ পাবো, এইভাবে আমি আইডেন্টিফাই করব। এবং যখন আমরা এই আলট্রাসোনোগ্রাফিটা হৃৎপিণ্ডের মধ্যে করব, হৃৎপিণ্ডের মধ্যে, তখনই ওখানে একটা ওয়ার্ড যুক্ত হয়ে যাবে, ইকোকার্ডিওগ্রাফি, ঠিক আছে। এটাকে কি বলবো আমরা? ইকোকার্ডিওগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি ছিল বাট কার্ডিও মানে হার্ট, তো ইকোকার্ডিওগ্রাফি বলা হয়। ওকে, আলট্রাসোনোগ্রাফি যখন আমি হার্টের জন্য করবো সেটাকে কি বলা হয়? ইকোকার্ডিওগ্রাফি। ওকে, চলো আমরা নেক্সট টেস্টটার দিকে চাই। তো এখানে এখন আমরা কথা বলবো সিটি স্ক্যানকে, এবং সিটি স্ক্যানের ফুল রূপ হলো কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান। সো সিটি স্ক্যানটা একটু ডিফারেন্ট, সিটি স্ক্যানটা ডিফারেন্ট, এবং সিটি স্ক্যানটা হলো এক্স রে, যে একটু আগে আমরা পড়ে আসলাম ওটার আধুনিক রূপ। এক্স রে কি হচ্ছিল? যখন আমরা হাতের এক্স রে করছিলাম, হাতটা জাস্ট এমনে ফেলানো ছিল, 5টা আঙ্গুল ছিল, হাতটা এরকম ছিল, কারণ আমি আমার হাতটা এইখানে রাখছি, এইখান থেকে এক্স রে আসে পড়ছে, এই সাইডে একটা পাত রাখছে, ও একটা মাত্র সাইডের একটা মাত্র তলের ইমেজ ক্রিয়েট করছে, একটা মাত্র তল, জাস্ট এই তলটার একটা ছবি নিছে। এখন থিঙ্ক অ্যাবাউট এ সিচুয়েশন, আমি আমার যে এই রিমোটটা আছে এটার আমি এক্স রে করতেছি এই সাইড থেকে, একটা ইমেজ পাইলাম। এবার আমি একটু সরে নিলাম এই সাইডে, এই সাইডে, এই সাইডে, এই সাইডে, অর্থাৎ টোটাল রিমোটটা চারপাশ দিয়ে ঘুরায়, এই সাইড ওই পাশ চারপাশ দিয়ে ঘুরায়, যদি আমি ধরো হাজার হাজার ছবি নেই, হাজার হাজার ছবি, এরপর কম্পিউটার সফটওয়্যার দিয়ে সবগুলো ছবিকে জোড়া লাগাই, তাইলে কি একটা 3D এক্স রে পাবো না? কারণ আমি এক সাইডের ছবি নিয়ে নাই, আমি প্রত্যেক সাইডের একটা করে ছবি নিছি, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে, তাহলে কি একটা 3D ছবি পাবো না? এইটাই হলো সিটি স্ক্যান। সিটি স্ক্যানে কোনো একটা নির্ধারিত স্লাইসের, অর্থাৎ এই হাড়টার একটা সাইডের না তুলে সবগুলা দিক থেকে আমরা বিভিন্ন স্লাইসে, বিভিন্ন অ্যাঙ্গেলে এক্স রে করি, এবং তার পরবর্তীতে সেই এক্স রেগুলাকে নিয়ে আমরা ফাইনালি জোড়া লাগায় একটা 3D ইমেজের মতো ক্রিয়েট করি, একটা কম্বাইন্ড ইমেজ ক্রিয়েট করি। মেইনলি সিটি স্ক্যান মেজরিটি অফ দ্য টাইম ব্রেনের করা হয়, এবং বড় বড় সার্জারির আগে বডির অন্যান্য পার্টে করা হয়, বাট মেইনলি সিটি স্ক্যান ব্রেনের করা হয়, ব্রেনের একটা কম্বাইন্ড ইমেজ আনার জন্য, যে ব্রেনের বিভিন্ন স্তরে কি কি হয়েছে, ঠিক আছে। কারণ আমি তো ব্রেন কাটে দেখতে পারতেছি না, তো প্রত্যেকটা ফালি জোড়া জোড়া লাগে বৃত্তাকারে, চারপাশ দিয়ে আমরা ঘুরাই এক্স রে ছবিটা নেব, যে বৃত্তাকারে সব দিক দিয়ে ঘুরে ঘুরে একটা ছবি নিব, দেন একসাথে করে আমরা টোটাল একটা এক্স রে পাই। জিনিসটা এভাবেও চিন্তা করতে পারো যে পাউরুটির একটা স্লাইস তুমি হলো এক্স রে, সবগুলো স্লাইস একসাথে জোড়া দিলে একটা টোটাল পাউরুটি, এটাই হলো সিটি স্ক্যান। ওকে, এবং সিটি স্ক্যান করার ক্ষেত্রে যেহেতু এটা একটু অ্যাডভান্স জিনিস, বডির মধ্যে একটা কন্ট্রাস্ট পুশ করা হয়। যারা সিটি স্ক্যান লাইফে করছো তারা জানবা যে সিটি স্ক্যানের ক্ষেত্রে একটা অনেক বড় সুচ দিয়ে একটা পদার্থ তোমার শরীরে ঢুকায় দেওয়া হয়। কারণ কি কারণে করা হয়? যে এই কন্ট্রাস্টটা যখন তোমার ব্লাডের ভেইনসের মধ্যে যাবে, বা এক এক অঙ্গের জন্য এক এক কন্ট্রাস্ট ইউজ করা হয়। ধরো তুমি হার্টের সিটি স্ক্যান করাবা, একটা কন্ট্রাস্ট দেওয়া হয় যেটা যা হার্টে জমা হয়, এবং ওই যে পদার্থগুলো হার্টের মধ্যে জমা হয়েছে সেটার কারণে হার্টের আশপাশের এরিয়ার এক্স রেগুলোর চেয়ে হার্টের এক্স রেটা একটু ডিফারেন্ট এবং আরও একটু স্পষ্ট হয়ে যায়, যার কারণে ডাক্তারদের জন্য ইমেজটা বোঝা আরও ইজিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো একটা জিনিস বুঝো যে বায়োমেডিক্যাল ফিজিক্সের মজাটা কি। বায়োমেডিক্যাল ফিজিক্স বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মজাটা হলো যে একজন ডাক্তার উনি রুগীর উপর অপারেশন করবে বা রুগীর চিকিৎসা করবে, বাট উনাকে অপারেশন করতে বা ওনার চিকিৎসা করাতে আমি হেল্প করবো। একজন ইঞ্জিনিয়ার, আমি ওনাকে একটা মেশিন বানাই দিব যে স্যার আপনি এইটা ইউজ করেন, ওনার রোগটা নির্ণয় করেন। উনি একটা মেশিন দিয়ে অপারেশন করবো, ওটা আমি বানাই দিব, বাট অপারেশনটা উনি করবেন, আইডেন্টিফিকেশনটা উনি করবেন। সো একজন ডাক্তার হিউম্যান বডি নিয়ে জানবেন,
এবং একজন ইঞ্জিনিয়ার উনার যে অপারেশনের জিনিসপাতি, উনার কাজকর্মের জিনিসপাতি সেটা বানায় দিবে। এটা কাইন্ড অফ একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আমি একজন ডাক্তার না হয়েও হিউম্যান বডির জন্য বা হিউম্যানের জন্য কাজ করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা, তো এইটাই হলো সিটি স্ক্যান। এখন সিটি স্ক্যান দিয়ে কী কী করা হয়, যে সিটি স্ক্যানের সাথে শরীরের নরম টিস্যু, রক্তবাহী শিরা, ধমনী, ফুসফুস, ব্রেনের পূর্ণাঙ্গ ছবি তোলা হয়। পূর্ণাঙ্গ বুঝতেই পারতেছো, যকৃত, ফুসফুস, অগ্নাশয়ের ক্যান্সার শনাক্ত করা হয়। এখানে উল্লেখ্য যে প্রত্যেকটার কাজ খুব গুরুত্বপূর্ণ, কাজগুলো থেকে এমসিকিউ আসে। সিটি স্ক্যানের সাহায্যে টিউমারকে শনাক্ত করা হয়, টিউমারের আকার, উচ্চতা, অবস্থান, কি পরিমাণে আক্রান্ত করছে সব কিছু জানা যায়। মাথার সিটি স্ক্যানের সাহায্যে মস্তিষ্কের ভিতরে রক্তপাত হয়েছে কিনা, যখন আমাদের প্যারেন্টস বা বয়স্ক কেউ স্ট্রোক করে তখন কিন্তু প্রথম যেটা টেস্ট দেয় সেটা হলো সিটি স্ক্যান, কারণ স্ট্রোক ধরা পড়ে সিটি স্ক্যানে। শরীরের রক্ত সঞ্চালনের সমস্যা আছে কিনা এটাও সিটি স্ক্যান দিয়ে আইডেন্টিফাই করা হয়। এখন একটা জিনিস বুঝো যে আমরা সিটি স্ক্যান করতেছি কি দিয়ে, এক্স-রে দিয়ে। এক্স-রের সময় আমরা যখন নর্মাল এক্স-রে করতেছিলাম তখন একবার দিচ্ছিলাম এক্স-রেটা, একবার, এবং আমরা জানি যে এক্স-রে ত্বক ভেদ করে যাইতে পারে, শরীরের কোষও মারার ক্ষমতা রাখে। সিটি স্ক্যানের সময় কিন্তু আমি হাজার হাজার এক্স-রে করতেছি। তো এই কারণে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আমাদের সিটি স্ক্যানটা অ্যাভয়েড করা হয়। এবং ছবির কন্ট্রাস্ট বাড়ানোর জন্য ওই যে একটা কন্ট্রাস্ট বললাম বা একটা ডাই যে রক্তের মধ্যে পুশ করলাম, এটা অনেকের ক্ষেত্রে অ্যালার্জি সৃষ্টি করে, গা চুলকাচুলকি করে, অনেক প্রকার অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে, সেজন্য এটা অনেকের ক্ষেত্রে অ্যাভয়েড করা হয়। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি আমাদের ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা এমআরআই। তো যারা আমরা সিটি স্ক্যানের মেশিনটার দিকে তাকাচ্ছি, যে এখানে রুগীটাকে ঢুকায় দেওয়া হয় এবং এই গোল বলটার সব দিক দিয়ে এক্সরে মারে, একটা বৃত্তাকার দিক থেকে সবগুলা চিত্র নেওয়া হয়। এমআরআই মেশিনটাও এক্স্যাক্টলি লাইক দিস, এরকমই দেখতে, বাট ওটার ভিতরে এই জায়গায় যেমন প্রত্যেকটা পার্ট থেকে এক্সরে নেওয়া হয়, ওখানে এটার ভিতরে থাকে একটা অনেক পাওয়ারফুল ম্যাগনেট। তো যেটা হয় যে এটাকে কি বলছি আমরা, ফুল ফর্ম কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তো এটার যেই ভালো পার্টটা, এটা কিভাবে কাজ করে, যে আমাদের হিউম্যান বডির কত পার্সেন্ট পানি জানো, 70% হলো পানি। তো আমাদের প্রত্যেকটা অঙ্গে, প্রত্যেকটা জায়গায় পানি আছে, এবং পানির অণুটাতে যদি আমরা একটু তাকাই, যে দুইটা হাইড্রোজেন থাকে এবং একটা অক্সিজেন থাকে। ঠিক আছে, তো হাইড্রোজেনের মধ্যে কিন্তু একটা ইলেকট্রন, প্রত্যেকটা হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন থাকে। তো এর মধ্যে একটা ডায়াম্যাগনেটিক ধর্ম থাকে, একটা ম্যাগনেটিক ধর্ম পানির অণুর হাইড্রোজেনের মধ্যে থাকে। তো যখন আমি আমার বডিকে একটা অনেক পাওয়ারফুল ম্যাগনেটের মধ্যে প্রবেশ করাবো, অনেক বড় একটা চুম্বক ক্ষেত্র দিব, এইখানকার হাইড্রোজেন পরমাণুগুলার ইলেকট্রনের মধ্যে কিছু চেঞ্জেস আসে, সে একটা শক্তি শোষণ করার চেষ্টা করে, এবং যখন আমি এই চুম্বক ক্ষেত্রটা আবার সরাই নিব, সে এই শক্তিটাকে বের করে দেয়। এবং এইটাই হলো আমার এই মেশিনের সেন্সরটা গ্রহণ করে। এখন তুমি চিন্তা করো, ধরো তোমার এখানে একটা বড় টিউমার আছে, এই টিউমারটার মধ্যে অবশ্যই এক্সট্রা কোষ আছে, এক্সট্রা কোষ মানে এক্সট্রা পানি আছে। তো এখান থেকে একটা ডিফারেন্ট সিগন্যাল পাবো, এখান থেকে একটা ডিফারেন্ট ইমেজ পাবো। সো ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে এই সবগুলো সিগন্যালকে একসাথে করে আবার একটা ভালো পাওয়ারফুল বিভিন্ন স্লাইসের একটা ছবি বের করা হয়, যেখানে আমি অ্যাকচুয়ালি এক্সরে না, বাট আমি একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে প্রোটনগুলোর মধ্যে, প্রোটন কি, হাইড্রোজেনের নিউক্লিয়াসটাই কিন্তু প্রোটন, কারণ হাইড্রোজেনের মধ্যে কিন্তু কোনো নিউট্রন নাই। সো ওই যে হাইড্রোজেন পরমাণুগুলোর চেঞ্জগুলোর মধ্যে যে রেজোনেন্সটা আসছে, যে আমি অনেক বড় পাওয়ারফুল একটা চুম্বক ক্ষেত্র দিছি, তো এদের মধ্যে একটা শক্তি, তারা কিন্তু চুম্বক ক্ষেত্রতে শক্তি একটা নিছে এটা, এবং যখন আমি এটা সরাই নিব সে কিন্তু শক্তিটাকে বের করে দিবে। সো ওই রেজোনেন্সটাকে ক্যাপচার করে আমি কিন্তু একটা ইমেজিং করতেছি শরীরটার, এটাই হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এবং এটা কিন্তু সিটি স্ক্যান থেকে কমপ্লিটলি ভিন্ন। ঠিক আছে, সিটি স্ক্যান থেকে কমপ্লিটলি ভিন্ন। এবং এখানে একটা তোমাদেরকে ভালো একটা আইডিয়া বলি, সেটা হলো যে যেহেতু এক্সরে অনেকাংশে মানুষের ক্ষতি করতে পারে, এমআরআই একটু সেফ, বাট এমআরআই রিস্কটা কোথায়, যখন তুমি এখানে একটা চুম্বক, এমআরআই মেশিনের চুম্বক, যেটা এমআরআই মেশিনটা ধরে এরকম, এই যে চুম্বকটা আছে, এটা এতটা পাওয়ারফুল একটা চুম্বক যে যদি তুমি এখানে কোনো একটা লোহার টুকরা রুমের বাইরেও রাখো, টানে ভিতরের দিকে নিয়ে যাবে। তো হার্টের মধ্যে কিন্তু পেসমেকার বসে অনেক রুগীর, পেসমেকার কিন্তু মেটাল দিয়ে তৈরি। সো পেসমেকার যাদের থাকবে তাদের কিন্তু এমআরআই করা যাবে না, ও কিন্তু বুক চিরে মেশিন বের করে নেবে, এত পাওয়ারফুল একটা চুম্বক ক্ষেত্র। সেই কারণে কিন্তু ওই রুগীকে কমপ্লিট একটা ডিফারেন্ট ড্রেস পরা রুমের মধ্যে ঢুকায়, যাতে গায়ের কোনো জায়গায় কোনো মেটাল না থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো যে আমাদের এমআরআই এর যে দেখো এখানে বলছে যে কোনো ধাতব কিছু থাকলে, পেসমেকার থাকলে এমআরআই করা যায় না, কারণ এই এমআরআই
যেই তরঙ্গটা ছাড়বে সেটা কিন্তু ধাতুকে উত্তপ্ত করতে হবে। বললাম না যে দেখতে এক্স্যাক্টলি দ্য সেম, বাট এখানে দেখছো এটা আরেকটু ভারী, কারণ এখানে ভিতরে একটা চুম্বক আছে, ঠিক আছে। আচ্ছা, এবং সিটি স্ক্যান করতে 5 থেকে 10 মিনিটের সময় দরকার হয় না, সেই তুলনায় এমআরআই করতে কিন্তু একটু বেশি সময় নেয়, কারণ এমআরআইতে তুমি একটা শক্তি দিবা, দেন ও শক্তিটা বিকিরণ করবে, ঠিক আছে। আর তেজস্ক্রিয়তার একটু ঝুঁকি থাকে, এমআরআই এ কোনো ঝুঁকি নাই, কারণ ওই যে বললাম যে এক্স রে কিন্তু তুমি একটা রশ্মি দিয়ে রে দিচ্ছ, বাট এমআরআই তুমি ম্যাগনেটিক রেজোনেন্সটা ইউজ করতেছো। ওকে, সো তোমাকে যদি কোশ্চেন করি সিটি স্ক্যান সেফার না এমআরআই সেফার, তুমি বলবে এমআরআই সেফার, এই জন্য এমআরআইতে খরচ বেশি। আচ্ছা, এখন চলে আসলো অ্যানজিওগ্রাফি। অ্যানজিওগ্রাফি, তো আমরা একটু আগে যখন সিটি স্ক্যান পড়ছি আমরা কি বলছিলাম যে কিছু সার্টেন ডাই দেওয়া হয় ব্লাডের মধ্যে, যেটা আমাদের ওই সার্টেন অঙ্গটাতে একটা কন্ট্রাস্ট তৈরি করে, ওই সার্টেন অঙ্গটাতে যায়, ওটাকে বাকিদের চেয়ে একটু অন্যরকম করে দেয়, ঠিক আছে, ইমেজের মধ্যে দেখতে। সো এনজিওগ্রাফিটা হলো এরকমই একটা ব্যাপার, যেখানে আমি রক্তনালীতে একটা বিশেষ টাইপের কন্ট্রাস্ট দেই, ও হলো রক্তনালীর মধ্যেই থাকে। তো আমার এনজিওগ্রাফির মূল টার্গেট থাকে যে রক্তের শিরা উপশিরা এগুলো দেখবো। এই যে অনেকে বলে হার্টের মধ্যে রিং বসাইছি, হার্টের মধ্যে ব্লক হয়েছে, এগুলা এনজিওগ্রাফি করে দেখে দেন রিংটা বসায় দেয়, স্টেন্ট বসে, করোনারি স্টেন্টিং, এইচএসসি লাইফে পড়বা। তো আমরা যেটা করি, আমরা রক্তের মধ্যে একটা কন্ট্রাস্ট পুশ করি, দেন ওটাকে আমরা একটা ইমেজিং করি, এক্সরে দেই, ওটার একটা এক্সরে নিয়ে আলাদা করে, এবং এটাও কাইন্ড অফ এক্সরে, বাট এটা কিসের এক্সরে? রক্তনালীর এক্সরে, যেখানে কন্ট্রাস্ট ডাই দেওয়া আছে। তো এখন যখন এক্সরে করব, আমার হাড্ডির চেয়ে বেশি ফোকাসড হবে আমার রক্তনালীগুলা, আমার বুকের হাড্ডির চেয়ে বেশি আমার রক্তনালীগুলো ফোকাস হবে, যার কারণে আমি আমার হার্টের কোন জায়গায় ব্লকটা এক্স্যাক্টলি কোন নালীতে এটা আমি দেখতে পাবো। সো এটাও কাইন্ড অফ একটা এক্সরে, বাট একটা সার্টেন ডাই দিয়ে রক্তনালীর এক্সরে। ওকে, এবং এই ডাইটা যেই নল দিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ক্যাথেটার, ঠিক আছে। এই ডাইটা যে নল দিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় একটা সরু নল দিয়ে ক্যাথেটার দিয়ে দেওয়া হয়। এবং এখানে দেখো আমরা এনজিওগ্রাম কি কি কারণে করি, এই যে বললাম হার্ট, হৃৎপিণ্ডের বাইরের ধমনীতে যে কোনো প্রকার ব্লক বা যা কিছু ব্লক টক হৃৎপিণ্ডের, হার্টের যে কোনো ত্রুটি, মেজরিটি অফ দ্য টাইম ডাক্তার বয়স হলে এনজিওগ্রাম করতে বলে। ধমনী যদি প্রসারিত হয়, কিডনির ধমনী আসার জন্য বা শিরার জন্য, তো ধমনী শিরার মধ্যে পার্থক্য কি একটু বলে দিই। ধমনী হলো যারা অক্সিজেনযুক্ত ব্লাড পরিবহন করে, আর শিরা হলো যারা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড পরিবহন করে। তো এখন আমরা যে প্রসেসটা নিয়ে জানবো সেটা হলো এন্ডোস্কোপি। তো এন্ডোস্কোপি কি সেটা বোঝার আগে তোমাকে একটা সিনারিও চিন্তা করতে দেই। তো ধরো তুমি কোনো সকালবেলা ওয়ান ফাইন মর্নিং তুমি দেখছো তোমার পেট প্রচণ্ড জ্বলতেছে, তুমি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আবার তাও জ্বলতেছে, তো ডাক্তার তোমাকে যায় বললো যে তোমার পেটের ভিতরে হয়েছে আলসার। আলসার মানে কি? সেটা হলো যে তোমার পাকস্থলী, ক্ষুদ্রান্ত বা পাকস্থলীতে, বিশেষ করে পাকস্থলীতে একটা ঘা হয়েছে, যেমন হাতের উপরে ঘা হয়, এটা হলো পেটের ভিতরের ঘা। তো এখন একজন ডাক্তার যখন চিকিৎসা করতে চাবেন, উনি ওই ঘাটা দেখতে চাইতে পারে। আবার অনেকের ক্ষেত্রে হলো যে শরীরের বিভিন্ন ইন্টারনাল অর্গানে টিউমার হইতে পারে, ঘা হইতে পারে, ক্যান্সার হইতে পারে, অনেক কিছুই হইতে পারে, অ্যাবনর্মালিটি। সো একজন ডাক্তার অনেক ক্ষেত্রে সার্জারি করার সময় বা ওষুধ দেওয়ার জন্য ভিতরের অংশটা দেখতে হয়, কিন্তু একজন মানুষকে তো আর প্রতিবার কাটে কাটে দেখা যায় না, যে কাটলাম, কাটে দেখি ভিতরে কি আছে। তো আমাদের মেডিকেল সায়েন্স ইমপ্রুভ হয়ে যেটা করা হয়েছে, যে ধরো আমি তোমার পেটের ভিতরে একটা ক্যামেরা ঢুকাই দিলাম, এবং এই ক্যামেরা দিয়ে যদি আমি বাইরে থেকে দেখি, এই কাজটাই হলো এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি হলো যে কোনো একটা পাইপের মধ্যে দিয়ে, বিশেষ করে যে পাইপটা হলো ধরো একটা অপটিক্যাল ফাইবার। সো এন্ডোস্কোপিতে কি করা হয়, এরকম একটা অপটিক্যাল ফাইবারের মাথায় একটা ক্যামেরা লাগানো হয়। এই ক্যামেরার এক সাইডে লাইট সোর্স থাকে এবং আরেক সাইডে একটা রিসিভার থাকে। তো যেটা হয় যে আমি মুখের ভিতর দিয়ে তোমার ওই অপটিক্যাল ফাইবারের যে নলটা আছে ঢুকাই দিয়ে লাইট মারতেছি অন্ধকারে, এরপরে লাইটটা রিফ্লেক্ট হয়ে আমরা জানি অপটিক্যাল ফাইবারের ভিতরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, ঠিক আছে। তো এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে ব্যাক আসে। আমার এই পাইপটা কিন্তু একটা মনিটরের সাথে লাগানো, ঠিক আছে। তো একজন ডাক্তার বাইরে থেকে ওই পাইপটা চালায় আর এইদিকে দেখে যে ভিতরে কি হচ্ছে, হ্যাঁ, কোন জায়গায় ক্ষতটা। এইটা হলো এন্ডোস্কোপি। এই কথাটাই ওরা এখানে টোটালটা সামারি করে বলছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনও পাবা, অপটিক্যাল ফাইবারও পাবা। এবং রিসেন্টলি মেডিকেল সায়েন্স এতটা ইমপ্রুভ হয়েছে যে তোমরা ফিউচারে একটা প্রসেস পড়বা, সেটাকে আমরা বলবো হলো এনজিওপ্লাস্টিটা হইল গিয়া যে আমাদের এই যে প্রোবটা আমি ঢুকাইছি, এটা হার্টের ভিতরে যাবে,
হার্টের ভিতরে ও ডিরেক্টলি একটা স্টেন্ট বসায় দিবে, এই যে সবাই হার্ট বলেন যে হার্টে রিং পরাইছি, সো দ্যাট ইজ এনজিওপ্লাস্টি। এবং ওটা এরকম একটা প্রোবের মধ্যে দিয়ে করা হয় যে যেই প্রোব দেখতেও পাবে, ইভেন ও বসায়ও দিয়ে আসতে পারবে, ঠিক আছে। বেলুন এনজিওপ্লাস্টি আছে, রোবট এনজিওপ্লাস্টি আছে, এবং এখন সিস্টেমটা আরও ইমপ্রুভ হয়ে এখানে ওরা একটা রোবোটিক হ্যান্ড লাগায় দেয়, ঠিক আছে। একটা ক্ষুদ্র প্রবৃদ্ধ অংশ, যেই অংশটা দিয়ে ডাক্তার তোমার ওই ভিতরে কি ঘা হয়েছে এইটা টেস্ট করার জন্য বা ভিতরের অঙ্গাণুর একটা স্যাম্পল নেওয়ার জন্য একটা টুকরাও নিয়ে আসতে পারে, যে ওখানে কী আছে ও একটা টুকরা ছিঁড়ে নিয়ে চলে আসবে। এবং অনেক ক্ষেত্রে এখন আরও এতটা ইমপ্রুভ হয়েছে এই এন্ডোস্কোপি যে শুধুমাত্র রোগীর শরীরে 2টা মাত্র ফুটা করে ডাক্তাররা জাস্ট 2টা প্রোব ঢুকাই দিয়ে, রোবোটিক প্রোব ঢুকাই দিয়ে বড় বড় সার্জারি করে ফেলে। তো এইখানে এখন যে 9-10-এর বইতে যে প্রসেসটা আছে এটা হলো একদম মানে অনেক শুরুর দিকের প্রসেস। এখন কিন্তু জিনিসটা আরও অনেক ডেভেলপ হয়েছে এবং সামনে অনেক ডেভেলপ হবে। সামনে দেখা যাবে যে কোনো এক সময় আমরা অনেক বড় সার্জারি করতেছি, হ্যাঁ, বাট সেক্ষেত্রে আমাদের কোনো বডি কাটতে হচ্ছে না, 1-2টা ফুটা করে আমার টোটাল সার্জারি শেষ। সো আমরা সেটার অপেক্ষায় থাকবো, বাট দ্যাট ইজ এন্ডোস্কোপি। ওকে, আচ্ছা, এখন আসো যে আমাদের এন্ডোস্কোপি কোথায় কোথায় করা হয়। বুঝতে হবে যে যেই জায়গায় আমার কোনো কিছু ঢুকায় দেখার মতো একটা অবস্থা আছে। তো এই যে দেখো ফুসফুস এবং বুকের কেন্দ্রীয় বিভাজন অংশ শ্বাসনালী দিয়ে যাবে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র দেখবে, স্ত্রী প্রজনন অঙ্গ, উদর ও পেলভিস, মূত্রনালীর অভ্যন্তরের অংশ, নাসাগহ্বর ও নাকের চারপাশের সাইনাস, ঠিক আছে। এই উদাহরণগুলো একটু মাথায় রাখবা যে কোন কোন জায়গায় এন্ডোস্কোপি ইউজ করা হয়। এরপরে আমরা পড়ব একটা যুগান্তকারী টেস্ট, এবং এই টেস্টটা আমরা হয়তো অলরেডি অনেকে করছি বা নিজেদের বাবা মাকে করতে দেখছি, যেটা খুবই সহজলভ্য এবং খুবই সুলভ মূল্যের একটা টেস্ট, সেটা হলো ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম, ঠিক আছে। তো ইসিজির একটু যদি আমি প্রসেসটা বুঝাই তোমাকে, এখানে ওরা যা লেখছে তার চেয়ে আমি একটু ডিপলি বলবো, কারণ আমরা ইসিজি নিয়ে অনেক পড়াশোনা করছি। তো ইসিজি ধরো যে এটা হলো আমার সেই হার্ট, হ্যাঁ, হার্টের এখানে 4টা প্রকোষ্ঠ আছে, এদিক দিয়ে নালি টালি যাচ্ছে। তো মহান আল্লাহ তাআলার এখানে এত সুন্দর একটা সৃষ্টি আছে যে আমরা যখন পড়ি ওপেন হার্ট সার্জারি, তার মানে আমার হার্ট বডি থেকে খুলে আরেকটা হার্ট লাগাবে, এবং দেখা গেছে যে হার্টকে যদি তুমি বডি থেকে ট্রান্সফার করে অ্যারাউন্ড 37°C তাপমাত্রার বরফ পানিতে রাখো, ও লবণাক্ত বরফ পানি আর কি, ওটার একটা আলাদা সলিউশন আছে, ওই সলিউশনটাতে যদি রাখো হার্ট নিজে নিজে আলাদা করে 10 মিনিট পাম্প করতে পারে। বুঝো বিষয়টা, মানে ও কিন্তু বডির বাইরে, ও নিজে নিজে পাম্প করে। তার মানে আমার ব্রেইনের সিগন্যালের বাইরেও হার্টের সম্পূর্ণ নিজস্ব সংকোচন প্রসারণ ক্ষমতা আছে। হার্ট নিজেই সংকুচিত হয়, নিজেই প্রসারিত হয়, এবং এই কারণে আমি ঘুমাই টুমাই যা করি আমার হার্ট কন্টিনিউয়াসলি পাম্প করে মৃত্যুর আগের মোমেন্ট পর্যন্ত। তো এই কাজটা হার্ট কিভাবে করে? এই কাজটা করে যে হার্টের যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল আছে, 2টা প্রকোষ্ঠের মাঝে এরকম একটা ক্ষুদ্র টিস্যুর গুচ্ছ থাকে, যেটাকে বলা হয় সাইনো অ্যাট্রিয়াল নড বা SA নড। এটা হলো হার্টের প্রাকৃতিক পেসমেকার, অর্থাৎ এই জিনিস যখন নষ্ট হয় তখন মানুষ কৃত্রিম পেসমেকার লাগায়। তো সাইনোঅ্যাট্রিয়াল নড এতটা অ্যাস্টনিশিং একটা জিনিস যে ও নিজের থেকেই ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে, এবং এই ইলেকট্রিক সিগন্যালের বদৌলতে আমার হার্টটা পাম্প করতে থাকে কন্টিনিউয়াসলি। সাইনোঅ্যাট্রিয়াল নডের পাশে থাকে AV নড, মাঝখানে থাকে বান্ডল অফ হিজ, তার আশপাশে থাকে পার্কিনজি ফেভার, যেগুলো তোমরা ইন ফিউচারে এগুলো নিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে। বাট এই জিনিসগুলো কিন্তু এক্সিস্ট করতেছে। তো SA নট AV নট আমরা বুঝলাম যে তার মানে হার্টের মধ্যে কি আছে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। যদিও এই যে ইলেকট্রিসিটিগুলো উৎপন্ন হয়, এখানে যে ভোল্টেজগুলো উৎপন্ন হয় সেগুলো খুবই ক্ষুদ্র বাট স্টিল ডিটেক্টেবল, এবং যখন এটা হার্টের মধ্যে উৎপন্ন হচ্ছে এগুলো কিন্তু টোটাল বডিতে ছড়ায় যায়। তো এই যে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম যেটা করে, এই যে আমাদের হৃৎপিণ্ডের ইলেকট্রিক্যাল তথ্যাবলীগুলা সংগ্রহ করে একটা গ্রাফ আকারে, এই সুন্দর গ্রাফ আমরা প্রত্যেকে দেখছি ইসিজি রিপোর্ট, এরকম একটা গ্রাফ আকারে প্রকাশ করে, এবং একজন ডাক্তার এই যে প্রত্যেকটা গ্রাফের একটা করে সিগন্যাল লক্ষ্য করে উনি ডিসিশন দিতে পারে যে আমার কোন জায়গায় সমস্যা বা আমার কী রোগ হয়েছে। এবং যেহেতু এখানে আমার আলাদা করে কোনো ফুটা করতে হয় না, কোনো ইনজেকশন নিতে হয় না, বাইরে থেকে করা যায়। এখানে জানা যায় যে আমরা যখন ইসিজি করব তখন আমাদের
শরীরে ইলেকট্রোড লাগানো হয়। জাস্ট কিছু দেখবা যে একটা জেল দিয়ে কিছু জিনিসপাতি হাতের মধ্যে চিপাই দিচ্ছে। দুই হাতে 2টা, 2 পায়ে 2টা, আর বুকের উপর 8টা, টোটাল 12টা ইলেকট্রোড। বিভিন্ন রকম ইলেকট্রোড আছে, বাট 12টা সাধারণত মানা হয়। তো তোমার যদি এটা হিউম্যান বডি হয়, এটা যদি তোমার হাত হয়, তাহলে এখানে একটা ইলেকট্রোড, এখানে একটা ইলেকট্রোড, বুকের উপরে 8টা ইলেকট্রোড, 2 পায়ে 2টা ইলেকট্রোড, এবং এটাকে একটা মেশিনের সাথে কানেক্ট করা হয়। তো এই মেশিনের সাথে যখন কানেক্ট হয়ে যাবে, তখন হইল গিয়ে আমাদের আলটিমেট কাজকর্মটা শুরু হবে, যে আমাদের এই ফুল বডির যেই হার্টের সিগন্যালগুলো আছে, এগুলাকে আমার এই মেশিন প্রসেস করে এরকম একটা গ্রাফ বানায়। এবং যারা ফিউচারে মেডিকেল সেগমেন্টে বা বিএমই নিয়ে পড়াশোনা করবা, তোমরা হার্টের ইসিজি সিগন্যাল অ্যানালাইসিস করা শিখবা, যে একটা হার্টের ইসিজি সিগন্যালে কয়েকটা পার্ট থাকে, এরকম আর কি দেখতে হয় কিছুটা, ঠিক আছে? তো এইগুলাতে পি, কিউ, আর, এস, টি, ইউ, বিভিন্ন প্রকার ওয়েভের নাম থাকে, এগুলা নিয়ে আরও ডেপথে পড়াশোনা হয়। বাট ইসিজির যেটা সুবিধা, ঠিক তেমন একটা অসুবিধা, যে এ একটা ওভারঅল ব্রড রেজাল্ট দেয় যে না, আমার হার্টে ঝামেলা আছে। ধরো এই 2টা সিগন্যালের দিকে তাকাও, এই সিগন্যালটা খুব সুন্দর, এই সিগন্যালটাও সুন্দর, বাট এই যে লাস্টের সিগন্যালটা একটু বাকিটার চেয়ে আলাদা, একটু অ্যাবনর্মাল হয়ে গেছে, স্বাভাবিকের চেয়ে আলাদা। তো এটার অনেক বড় জ্ঞান লাগে। একজন ডাক্তার দেখে বলতে পারে যে না, আপনার এইখানে ঝামেলা আছে, বাট ও এক্স্যাক্টলি বলতে পারে না যে কোন পার্টটাতে ঝামেলা, বাট ও একটা আইডিয়া দিতে পারে যে আপনার ট্র্যাকিকার্ডিয়া আছে, যে আপনার হার্ট অনেক বেশি পাম্প করতেছে, বা আপনার ব্র্যাডিকার্ডিয়া আছে, আপনার হার্ট স্লো পাম্প করতেছে, বা আপনি হার্ট ফেলিওরের দিকে যাচ্ছেন, আপনার হার্ট খুব একটা পাম্প করতে পারতেছে না। তো এইটাই হলো ইসিজির মূল কথা যেটা। তো এখন ইসিজি কোন কোন জায়গায় ইউজ হয়? হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন, যে আমার বিট ঠিক আছে কিনা, এই যে বললাম ট্র্যাকিকার্ডিয়া বাড়া, ব্র্যাডিকার্ডিয়া কমা, এরকম। হার্ট অ্যাটাক যদি কারো হয়, তাহলে তার হার্টের অ্যাবনর্মালিটি ওখানেই দেখা যাবে। কারো হার্ট যদি অনেক সময় বড় হয়ে যায়, অনেকের হার্ট আছে বড় হয়ে যায়, ঠিক আছে? তোমার কাছে মনে হইতে পারে হার্ট বড় হয়েছে, তা তো ভালো, বাট বিষয়টা হলো হার্টের নিজেরও পাম্প করার জন্য রক্ত লাগে। তো ও বড় হয়েছে, বাট ওর এই নালীগুলো তো বড় হয় না, যার কারণে হার্টটা দুর্বল হয়ে যায়, ঠিক আছে? তো এগুলো আমরা আলটিমেটলি আইডিয়া করতে পারি এই ইসিজি ব্যবহার করে। এবং ইসিজি খুবই ওয়াইড স্প্রেড, কারণ এটা যেমন সুলভ মূল্যের, ঠিক তেমনই এখানে কোনো ইনভেসিভ বা শরীর কাটা ছাড়া কিছু করতে হয় না। এখন আসলো হলো ইটিটি বা এক্সারসাইজ টলারেন্ট টেস্ট। তো এই জায়গাটার টেস্টটা খুবই ইন্টারেস্টিং, যারা দেখবা সামনে ডাক্তারদের কাছে। ইটিটি কেন করা হয়? ওই যে একটু আগে তোমাকে বললাম যে ইসিজি থেকে আমি এক্স্যাক্ট তথ্য পাই না, যে আমার এই যে হৃদস্পন্দনটার যে অ্যাবনর্মালিটা হচ্ছে, এটা কি কারণে হচ্ছে, আমার কি কোন প্রকোষ্ঠে ঝামেলা বা কোনো নালীতে ঝামেলা নাকি। সো এরকম আরও স্পেসিফিক তথ্য পাওয়া যায় ইটিটি বা এক্সারসাইজ টলারেন্ট টেস্টে, ঠিক আছে? এখানে যেটা করা হয় যে তোমার যারা জিমের মধ্যে গেছো, ট্রেডমিল দেখছো না, সাইকেল দেখছো না, তো একজন রুগীকে বিভিন্ন স্পেসে, যে কখনো 10 স্পিডে, কখনো 2 স্পিডে, কখনো একটু ব্রেক লাগায়, কখনো একটু উঁচা করে তাকে সাইকেল অথবা ট্রেডমিলে দৌড়াইতে হয়, সাইকেল চালাতে দেওয়া হয় বা ট্রেডমিলে দৌড়াইতে হয়, এবং এই টোটাল টাইমটাতে তার ইসিজি রেকর্ড করা হয়। সো তখন আমরা যেটা পাই যে এই মানুষটা বিভিন্ন অ্যাক্টিভিটি করার সময় কি হয়, হার্ট রেট বাড়ে, রাইট? সো তার হার্ট রেট বাড়ার সাথে ইসিজি কীভাবে চেঞ্জ হয়, এবং সেখান থেকে ডাক্তাররা আরও স্পেসিফিক ডিসিশন দিতে পারে যে কিভাবে আমাদের রুগীটার এক্স্যাক্ট কোন জায়গায় প্রবলেম হয়েছে বা তার হার্ট ফেলিওর হচ্ছে কিনা, ঠিক আছে? এটাই হলো ইটিডি। ইটিডি কি? জাস্ট কাজ করা অবস্থায় ইসিজি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো রোগ নিরাময় পদার্থবিজ্ঞান। সো রেডিওথেরাপি নিয়ে আমরা এখন জানবো, যে আমরা বিভিন্ন প্রকার তরঙ্গ নিয়ে পড়াশোনা করছি, এবং এই যে আমাদের রেডিও আমরা আগে যে ছিল, এখনও রেডিও তরঙ্গ দিয়ে অনেক কমিউনিকেশন করা হয়। বিশেষ করে তুমি দেখবা যে পুলিশরা যে ওয়াকি টকিতে কথা বলে, এটা স্টিল নাও রেডিও ইউজ হয়, কারণ তাদের ফ্রিকোয়েন্সিটা যাতে আলাদা থাকে, তাদের কথা যাতে অন্য কেউ শুনতে না পারে, ট্যাপ করতে না পারে। যাও, তো বিষয়টা হলো রেডিও তরঙ্গটাকে আবার থেরাপিতে ইউজ করা যায় কিভাবে, যে আমরা রেডিও তরঙ্গের জায়গায় যেটা করব, যে আমাদের রেডিও থেরাপিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স রে ব্যবহার করা হয়। তো এখন যেটা সিম্পলি পড়ার মধ্যে বা রিডিং পড়লে যেটা মনে হবে যে রেডিও থেরাপি মানে মনে হয় আমি রেডিও সিগন্যাল ইউজ করতেছি, আমিও এটা ভুল জানতাম এতদিন। বাট যেটা দেখা যায় যে রেডিও থেরাপিতে আর কিচ্ছু ইউজ করা হয় না। ওই যে আমরা শুরুতে পড়ছিলাম যে আমাদের এক্স রে একটা ক্ষতিকারক জিনিস যদি আমরা বেশি করি, তো ও যেটা করে যে আমার এক্স রে ইমেজিংয়ের জন্য
আমাদের এক্স রে ধরো ল্যামডা আছে একটা, যে আমরা পড়ছি না ভি ইজুকাস টু হলো এফ ল্যামডা, তো ওই ল্যামডাটা হলো যত ছোট হবে আমার তত এক্স রেটা তত ক্ষতিকারক হবে। তো আমরা ইমেজিংয়ের সময় একটু বড় তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করি, এবং যখন আমরা এটা রেডিওথেরাপিতে ইউজ করব তখন এর তরঙ্গ দৈর্ঘ্যটা আরও কমায় দিই। তো এরকম একটা বড় মেশিনের মধ্যে শোয়াই দিয়ে ধরো তোমার কোনো এক জায়গায় টিউমার বা ক্যান্সার আছে, তো এখন আমরা আসি যে টিউমার বা ক্যান্সারটা কি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা জানি, আমরা কোষ নিয়ে পড়ছি যে কোষের এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিওলাস আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, হ্যান ত্যান বহুত কিছু আছে। তো একটা কোষ কিন্তু বিভাজিত হয়, কোষ বিভাজিত হয় হলো মেনলি নিউক্লিয়াসের নির্দেশে। আরও স্পেসিফিকভাবে বলতে গেলে তোমার নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএটা থাকে, কি থাকে ডিএনএ, এটা সম্বন্ধে তো আমরা জানি যেটা হলো মাস্টার মলিকিউল, আমাদের জীবনের ভিত্তি। সো এই ডিএনএর মধ্যে তোমার ও মহান আল্লাহ তাআলা রিপোর্ট দিয়ে দিছে যে কেমনে 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 ও কাজ করবে। তো কোনো এক কারণে ধরো তোমার ডিএনএতে তো আমরা জানি যে এরকম ডাবল হেলিক্স থাকে, ATGC বিভিন্ন বন্ডিং থাকে, কোনো এক কারণে এইখানকার 2-4টা ভাঙে গেছে বা ঝামেলা হয়েছে। ঝামেলা হয়ে এই যে তোমার কোষটা বিভাজিত হইতো, আমাদের কিন্তু শরীরে প্রতিদিন 1000 কোষ মারা যায়, 1000 কোষ জন্ম নেয়। তো কোনো এক কারণে ডিএনএটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এবং আমার এই কোষটা আগে ও নির্ধারিত একটা টাইমের পরে মারা যাইতো, এবং ওকে বলা ছিল যে ভাই আপনি বিভাজিত হয়ে আপনি রেগুলার 4টা করে কোষ বানাবেন। ও যেহেতু এখানে ঝামেলা হয়ে গেছে ডিএনএতে, ও কিন্তু এবার 4টা বানাবেন, ও কন্টিনিউয়াস বানাইতেই থাকবে বানাইতেই থাকবে বানাইতেই থাকবে। সো সেই টু সে আমার এখানে ক্যান্সার টিউমার হয়েছে প্রথমে, একটানা দেখবে এখানে গোস্ত ফুলতে আছে ফুলতে আছে ফুলতে আছে, মানে ও বিভাজন আর থামাইতে পারতেছে না। এবং এক পর্যায়ে এই কোষের বৃদ্ধি এত বেশি হবে যেখানে পচন ধরবে, এবং সে বাকি কোষগুলাকেও ইফেক্ট করা শুরু করবে, ফলশ্রুতিতে মানুষটা মারা যায়। এবং এই সেঞ্চুরিতে এটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাইছে। তো রেডিওথেরাপিতে যেটা করা হয় যে এই আমি আমার যে জায়গায় হয়েছে ক্যান্সার বা টিউমার, বিশেষ করে ক্যান্সার, সেই জায়গায় আমি আমার এই রেডিয়েশনটা দিব, এই এক্স রেটা দিব। এক্স-রের ক্ষমতা হলো যে ও ডিএনএ ধ্বংস করে দিতে পারে। রেডিয়েশনের ব্যাপারটা কি, ও ডিএনএই ধ্বংস করে দিতে পারে। তো যখন আমার এই ক্যান্সার কোষের ডিএনএ আমি ধ্বংস করে দিছি, ওর কাছে কিন্তু কোনো আর রিপোর্টই নাই যে কেমনে ও বিভাজন করবে, যার কারণে ওর বিভাজনটা থামে যায় এবং ক্যান্সার কোষ মারা যায়। বাট তারপরও ক্যান্সার কোষের ভয়ানক বিষয়টা হলো যে ধরো তোমার 1 লাখ ক্যান্সার কোষ ছিল, 100K, এদের মধ্যে মাত্র তুমি সবাইকে মারে ফেলছো, হ্যাঁ, মাত্র 10টা কোষ বাইচা ছিল, মাত্র 10টা। ওই 10 জন আবার অনিয়ন্ত্রিত বিভাজন শুরু করবে। সো ক্যান্সার, আমার ফ্যামিলির আমি মানুষজনকে হারাইছি এই রোগে, তো আল্লাহ যাতে সবাইকে আমাদের এই রোগটা থেকে রক্ষা করে। তো রেডিয়েশন আমরা নিয়ে পড়লাম, এখন আমরা পড়বো হলো আইসোটোপ নিয়ে। তো আইসোটোপটা কি সেটা আগে আমরা বুঝি। তো ধরো সোডিয়াম, ঠিক আছে, Na, সোডিয়ামের সংকেত আমরা জানি। তো সোডিয়ামকে আমরা এইভাবে লিখি যে সোডিয়াম উপরে 23 নিচে 11। এটার মানেটা কি, যে সোডিয়াম পরমাণু যার পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা হলো 23, তাহলে এইখানে আমাদের নিউট্রন কয়টা আছে, নিউট্রন আছে 12টা, প্রোটন আছে হলো আমাদের 11টা, রাইট। তো আইসোটোপ লাস্টে কি প, এমন পরমাণু যেটার প্রোটন সংখ্যা সেম বাট ভর সংখ্যা আলাদা বা নিউট্রন সংখ্যা আলাদা। যেমন ধরো আমি যদি প্রকৃতিতে এমন একটা আইসোটোপ পাই, এখানে স্টার দাও মানে এটা অস্থায়ী, মানে এটা খুব রেয়ার, পাওয়া যায় না, অস্থির না, মানে যদি আমি সোডিয়ামের এই আইসোটোপটা পাও একটু পরে ভাঙে যায়, অস্থিতিশীল আইসোটোপ বলে। সো সোডিয়াম, ধরো একটা সোডিয়াম স্টার পাইছি, যার আমি পারমাণবিক সংখ্যা পাচ্ছি হলো গিয়া 24, তার মানে এদের দুজনের প্রোটন সংখ্যা 11ই আছে, কিন্তু এর নিউট্রন সংখ্যা হয়ে গেছে হইল গিয়া আমাদের 13টা, ঠিক আছে। তো এইটা হলো একটা আইসোটোপ। এবং এই যে আমি তোমাকে বললাম এই যে স্টার কেন দিছি, ও অস্থায়ী, ও কি অস্থায়ী। তো অস্থায়ী হওয়ার কারণে ও কিন্তু এই যে এই স্টেবল ফর্মটাতে আসতে চাবে। আমরা কিন্তু সবাই লাইফে স্টেবিলিটি চাই, সো আমার এই আইসোটোপটাও চাই স্টেবিলিটি। ও হলো ওর যে এই একটা এক্সট্রা নিউট্রন ও কিন্তু বের করে দিতে চাবে, যেটা কাইন্ড অফ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা, বিশেষ করে গামা রেডিয়েশন আকারে বের হয়ে যায় একটা প্রসেস দিয়ে। এগুলো ফিউচারে পড়বো, অনেক কমপ্লেক্স প্রসেস। ও ভাঙ্গে আরও 2-3টা পরমাণু তৈরি করে, ওটা আমাদের দেখার বিষয় না। বাট ও স্টেবিলিটির জন্য বাইরে আরেকটাতে ট্রান্সফার হয়, স্টেবলটাতে। তো স্টেবল হওয়ার সময় ও বিভিন্ন এই যে আলফা, বিটা, গামা, রে, এগুলা হলো তেজস্ক্রিয় রশ্মি বা রেডিয়েশন। এবং আমরা যেটা করি মেডিকেল সায়েন্সে, বিশেষ করে ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে রোগ আইডেন্টিফাই করার জন্য আমরা এই রেগুলাকে ইউজ করি।
সো এই কথাটাই এখানে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারে বলা হয়েছে এবং সামনে আমরা কিছু আইসোটোপের ইউজ পাবো, যেমন আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের যে মেশিনটার আকারে করা হয়, যে টেস্টটা করা হয় সেটা হলো পিইটি বা পজিট্রন এমিশন টমোগ্রাফি। ঠিক আছে, এইটা করা হয়। এখানে যেটা হয় যে পজিট্রন কি ভাইয়া, তো আমরা এতদিন আজীবন জানতাম যে ইলেকট্রনের আধান হলো মাইনাস। ঠিক আছে, তো যদি এমন কোনো একটা ইলেকট্রন থাকে যার আধানটা হলো প্লাস, সেটাই হলো পজিট্রন। সো ইলেকট্রনের প্রতি কণা পজিট্রন এখানে ইউজ করা হয়। তো দেখা যায় যে তোমরা সবসময় মনে রাখবা যে একটা যখন আরও বড় যারা নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়াশোনা করবা, ম্যাটার এবং তার অ্যান্টি ম্যাটার, ঠিক আছে, একসাথে যুক্ত হইলে ম্যাটার ও অ্যান্টিম্যাটার যুক্ত হয়ে কি তৈরি করে, এনার্জি। এগুলো আইনস্টাইনের মালপাতি আর কি। ঠিক আছে, তো ইলেকট্রন আর পজিট্রন যদি একসাথে হয় সে একটা এনার্জি রিলিজ করে এবং সেই এনার্জিটা দিয়েই আমি যদি কোনো ইমেজিং করি সেটাই হলো আমার পজিট্রন এমিটিং টমোগ্রাফি, পজিট্রন এমিশন টমোগ্রাফি। ঠিক আছে, এইগুলা প্রত্যেকটার ফুল ফর্ম পড়বা, পরীক্ষায় আসতে পারে। এরপরে এখানে আমাদের একটা আইসোটোপ দেওয়া আছে যে এই যে আমাদের ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে আমরা কোবাল্ট-60 আইসোটোপ ইউজ করি। কি বিকিরণ করে, গামারে। থাইরয়েডের চিকিৎসার জন্য আমরা আয়োডিন 131 আইসোটোপ ইউজ করি। এটা মনে রাখার উপায় হলো যে আয়োডিনের অভাবেই থাইরয়েড বা ঘ্যাগ রোগ হয়। আচ্ছা, এর পরবর্তীতে লিউকেমিয়া, রক্তের ক্যান্সারের চিকিৎসায় তেজস্ক্রিয় ফসফরাস আইসোটোপ বা ফসফেট ব্যবহার করা হয়। তো এরকম বিভিন্ন প্রকার আইসোটোপ আছে। আমাদের বইতে এই তিনটার আলোচনা আছে, তোমার বইয়ে আরও থাকলে এক্স্যাক্টলি কোন রোগে কোন আইসোটোপ ইউজ করা হয় সেটা তোমরা পড়বা এবং ফিউচারে যখন তোমরা এইচএসসিতে উঠবা, সায়েন্সে থাকবা, তোমাদের ক্ষেত্রে আইসোটোপ নিয়ে মেলা আলোচনা থাকবে। তো এই চ্যাপ্টারটা পার্সোনালি আমার খুবই ফেভারিট একটা চ্যাপ্টার ছিল। আমি ট্রাই করছি তোমাদের বুঝার মতো যতটুকু জানানো যায় আমার তথ্যে ততটুকু জানানোর। তো আমি আশা করব যে ফিউচারে তোমরা এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবা, কারণ এক হলো যে আবিষ্কার করা, দুই হলো এমন একটা আবিষ্কার যেটা একজন মানুষের জীবন বাঁচানোর কাজে লাগবে। আমার কাছে ওই আবিষ্কারটার মূল্য অবশ্যই বেশি। বেস্ট অফ লাক, টাটা।